লেখিকা অর্পিতা চক্রবর্তীর সুখ নীড়। দেখতে দেখতে অরিন্দম আর মৌমিতার বিবাহিত জীবন আজ ২৯ বছর অতিক্রম করল। হাজারো স্মৃতি দিয়ে সাজানো ওদের সংসার। একজন সফল ব্যবসায়ী অরিন্দম মানুষটা সৎ আর পরিশ্রমী। ভালোবেসে ঘর বেঁধেছিল ওরা। বড়দের আশীর্বাদ নিয়ে নববধূ রূপে গৃহপ্রবেশ হয়েছিল মৌমির। অরিন্দম তার গৃহিণীকে গৃহলক্ষ্মী বলে। লক্ষ্মীর অমর্যাদা হয়নি কোনো দিন এ সংসারে। শাশুড়ি আর বৌমার সম্পর্ক ছিল খুব মধুর। মা বলতো স্ত্রী ভাগ্যে ধন, আরও বলতো পরের বাড়ির মেয়েকে বউ করে এনে তার অমর্যাদা করিস না, অকারণ দুঃখ দিস না। সেই মাও একদিন চলে গেল দূরে ওই তারার দেশে বাবার কাছে। অরিন্দম দিন রাত এক করে ব্যবসার শ্রীবৃদ্ধি করল। সারা মাসের রোজগার নিঃশর্তে তুলে দিত সে মৌমির হাতে। বেশ চলছিল ওদের দাম্পত্য জীবন, কিন্তু ভগবান সব সুখ বোধহয় দেয় না এক জীবনে। অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত হলো মৌমিতা। ডাক্তার ওষুধ টেস্ট সব হলো। ওষুধের মাত্রাও বাড়তে লাগলো, কখনো একটু ভালো তো কখনো বেশ খারাপ। একে একে দিন মাস বছর কাটতে লাগলো। ডাক্তারের কথা মতো চিকিৎসা চলতে লাগলো, কিন্তু হাত পা আস্তে আস্তে অকেজো হতে শুরু করলো। অরিন্দম ঘর বাইর সবই একসাথে সামলাতে লাগলো, তবে সমস্যা কমার বদলে বাড়তেই লাগলো। সারাদিন অফিস, মৌমিতার টেনশন, সব নিয়ে নাজেহাল সে। এদিকে মৌমি আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। মাতৃত্বের স্বাদ পেল না সে। ধীরে ধীরে নিজের কাছে নিজের শরীরটাই যেন একটা বোঝা হয়ে উঠছিল। তবে ধীর স্থির অরিন্দম কোনো পরিস্থিতিতে হার মানেনি। সবসময় স্ত্রীকে সাহস দিয়ে এসেছে। সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাটুকু ছিল ওদের একান্ত ও ব্যক্তিগত সময়। প্রতিদিনের টুকিটাকি সব বিষয় নিয়ে গল্পের ঝুলি খুলে বসত দুজন। বনির মা আর নিবারণ কাকার হাতে থাকতো সংসারের সব দায়িত্ব। মৌমির নির্দেশ মতো ওরা সব কাজ করে সন্ধেবেলা চলে যেত। অরিন্দম গল্প করতে করতে চিকেন স্টু খাইয়ে দিত তার স্ত্রীকে। দায়িত্ব কর্তব্য পালনে কোনো ত্রুটি রাখত না অরিন্দম। এত কিছুর পরও ভালোবাসার কোনো কমতি ছিল না ওদের। তবুও নীরবে মাঝে মাঝে কেঁদে ফেলত মৌমি। সারাদিন পরিশ্রম করে বাড়ি এসে কোথায় মানুষটা একটু বিশ্রাম করবে তা না, উল্টে রোগীর সেবা করে। নিজের অক্ষমতায় তাকে ধিক্কার করত, আর নিজের জীবনটাকে নিজের কাছে বোঝা মনে হতো। অথচ এই কথাগুলো প্রকাশ করলে মানুষটা ভিতর থেকে বড্ড ভেঙে পড়ে। তাই চোখের জল আর বুকের যন্ত্রণা নিয়েই বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাচ্ছিল মৌমি। হঠাৎ ব্যবসার একটা বিশেষ কাজে দিন দুয়েকের জন্য অরিন্দমকে আসানসোল যেতে হলো। নিবারণ কাকার বনির মার হাতে রইল মৌমির সব দায়িত্ব। ফেরাদিন স্টেশনে টিকিট কাউন্টারে ভিড়ের মাঝে একটা খুব চেনা কণ্ঠস্বর কানে আসলো। অরিন্দম পেছন ফিরে দেখে, আরে এ তো অনিন্দিতা। দুজনেই দুজনকে চিনতে পারল। অনিন্দিতার খুচরো সমস্যার সমাধান করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অরিন্দম। কত বছর পর দুই কলেজ বন্ধু মুখোমুখি। ঝকঝকে চেহারায় আজও ভাঙন ধরেছে দুজনেরই। এবার দুজনেই একসাথে নিজেদের একই গন্তব্যে রওনা হলো। অনিন্দিতা খুব সুন্দর গান গাইত। কলেজের ফেয়ারওয়েল অনুষ্ঠানের সেই গান আজও মনে আছে অরিন্দমের। এত সুর যার কণ্ঠে, তার সঙ্গে বন্ধুত্বের লোভটা ছাড়া গেল না। আসলে ওরা দুজনেই ছিল সুরের পূজারী। যেতে যেতে শুধু পুরনো কথাই হচ্ছিল ওদের। একজন ফিরছে নিজের বাড়িতে, আর অনিন্দিতা যাচ্ছে তার দাদার বাড়ি কলকাতায়। আসলে একটা চাকরি তার খুব দরকার। দাদার বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার জন্য কলকাতায় যাচ্ছে সে। তবে বৌদির আপ্যায়নে কতদিন টিকতে পারবে সেটাই এখন প্রশ্ন। আচ্ছা অরিন্দমদা, তোমার কথা বলো, বাড়ির সবাই কেমন আছে? হঠাৎই ফোনটা বেজে উঠল। অরিন্দম দেখল মৌমির ফোন। বিছানায় একাকী শুয়ে শুয়ে দমটা যেন বন্ধ হয়ে আসে তার। অরিন্দম জানালো আর কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে যাবে সে। চাকরি ইন্টারভিউ নিয়ে অনেক অভিজ্ঞতা আছে তার, তাই সেসব গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল দুজনের। অরিন্দম যখন ফাইনাল ইয়ারের ছাত্র, অনিন্দিতা তখন সবে কলেজে পা রেখেছে।
ওদের বন্ধুত্ব বাধা পড়ছিল সপ্ত সুরে। সুরের পূজারী অরিন্দম অনিন্দিতার গানে মুগ্ধ হতো, কিন্তু বেশি দিনের বন্ধুত্ব ছিল না ওদের। কলেজ ছাড়ার সময় শেষ বিদায় জানিয়ে অরিন্দম বলেছিল, পড়াশোনার পাশাপাশি তুমি সুরের সাধনা চালিয়ে যেও, আমি চললাম। যদি কখনো ঈশ্বর চান তো আবার দেখা হবে, ভালো থেকো। আর সেই দেখা আজই আসানসোলে। কলেজ পাশ করার পর বাবা মার নির্বাচিত পাত্রের সাথে বিয়ে হয়েছিল অনিন্দিতার, কিন্তু পরিবারটি ছিল অদ্ভুত প্রকৃতির। সারাদিন সংসারে উদয়স্ত খেটে কারোর মন পেত না। সন্দেহ, মিথ্যা অপবাদ এসব নিয়ে অশান্তির শেষ ছিল না। তাও প্রতিটা মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে দিন চলত। এরপর একে একে বাবা মা গত হলো, দাদা বৌদি আস্তে আস্তে সম্পর্ক তুলে দিল। কিন্তু কতদিন ধৈর্যের বাদ একদিন ভেঙে গেল। ঘর ভাঙল, মন ভাঙল, জীবনের সব সুর তখন বেসুরো। দাদার বাড়ি এসে উঠল, শুরু হলো রুজি রুটির লড়াই। দাদা বদলি হয়ে চলে গেল কলকাতায়। খুব সামান্য মাইনায় দিনগত পাপ ক্ষয় বলতে যা বোঝায় সেরকমই একটি চাকরি করত অনিন্দিতা। এবার একটা ইন্টারভিউ ডাক এসেছে, তাই কলকাতায় আসা। এতক্ষণ সবটা শুনল অরিন্দম, কিন্তু নিজের কথা তার বলা হলো না। যাওয়ার সময় নিজের ভিজিটিং কার্ডটা দিয়ে বলল, যদি কখনো কোনো প্রয়োজন হয় আসতে পারো এই ঠিকানায়, আমি সাধ্যমতো তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আজ আসি, সাবধানে থেকো। বাড়ি এসে অনিন্দিতার কথা খুব মনে পড়ছিল। একটু ফ্রেশ হয়ে শুরু হলো ওদের গল্পের আসর। ব্যবসা থেকে শুরু করে অনিন্দিতা সবটা নিয়েই আলোচনা হলো দুজনের। অনিন্দিতাকে চোখে না দেখলেও স্বামীর বর্ণনায় যেন তাকে দেখা যাচ্ছিল। মেয়েটির জীবনের করুণ পরিণতির কথা শুনতে শুনতে দুজনেরই চোখ ঝাপসা হচ্ছিল। এত বড় কলকাতা শহর, অজানা চাকরি, তার মধ্যে দাদা বৌদির সংসার, সব মিলিয়ে একটা চাপা টেনশন হচ্ছিল দুজনের। মৌমি হঠাৎ রেগে গিয়ে বলে উঠল, না, তুমি কাজটা ঠিক করনি। মেয়েটাকে এভাবে ছেড়ে দেওয়া কিন্তু ঠিক হয়নি। অরিন্দম বলল, জানি, কিন্তু সে তো কোনো সাহায্য চায়নি আমার কাছে। আমি শুধু আমার কার্ডটা ওকে দিয়ে এসেছি। যদি কখনো ওর সাহায্যের প্রয়োজন হয় নিশ্চয়ই চেষ্টা করব সাহায্য করার। জানো মৌমি, মা বলতো, কখনো অযাচিতভাবে কারোর দিকে সাহায্যের হাত বাড়াস না। যদি কেউ সাহায্য চায় তবে সাধ্যমতো তার পাশে থাকিস। আসলে মানুষ দুর্বলতাকেই হাতিয়ার করে। জীবনের লড়াইটা প্রত্যেকের আলাদা আলাদা। আমার জীবনের প্রথম আর শেষ দুটোতেই তুমি। যদি কোনোদিন তোমাকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারি, সেদিন আমি স্বামী হিসেবে হব সার্থক। আর অনিন্দিতার জন্য রইল শুভকামনা। ঈশ্বর নিশ্চয়ই ওকে পথ দেখাবেন। দু চোখে হাজার বিস্ময় নিয়ে মৌমিতা শুনছিল সবটা। ভগবান দেখিনি আমি, কিন্তু তোমাকে দেখেছি। আজ শুধু বলতে ইচ্ছে করছে, ভালো থেকো তুমি। আমার অবর্তমানে ভালো থাকার রাস্তাটা যেন তুমি খুঁজে পাও। আসানসোল থেকে এসে নিজের কর্মব্যস্ত জীবনে ফিরে যায় অরিন্দম। অনিন্দিতার কথা মনে যে পড়েনি তা নয়, কিন্তু অহেতু কৌতূহল যে তার স্বভাব বিরোধী। হঠাৎ সেদিন অফিসে অনিন্দিতার ফোন এলো। একটু ব্যস্ততার জন্য ফোনটা সেই মুহূর্তে ধরা না গেলেও পরে কল ব্যাক করে অরিন্দম। বোঝা গেল যে সে কোনো সমস্যার মধ্যে পড়েছে এবং তার সাহায্য প্রার্থী। অরিন্দম নির্দ্বিধায় অনিন্দিতাকে তার অফিসে আসতে বলল। ঘণ্টাখানেকের মধ্যে সে চলেও এলো। একটা মিটিংয়ে ব্যস্ত থাকার জন্য অনিন্দিতাকে অবশ্য একটু অপেক্ষা করতে হলো। দুজনেই বোধহয় দুজনের মুখটা পড়ার চেষ্টা করছিল। অনিন্দিতা বলল, খুব বিপদে পড়ে তোমাকে বিরক্ত করলাম। আসলে কলকাতায় যে কাজটা করব বলে এসেছিলাম সেটা পেয়ে গেছি, কিন্তু টিকতে পারছি না। আসলে আমার বস মানুষটি খুব সাংঘাতিক। তার চোখে এক অদ্ভুত লালসা। ছলে বলে কৌশলে সে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। এদিকে কাজটা চলে গেলে দাদার বাড়ির ঠিকানাটা বোধহয় থাকবে না, কারণ বৌদির হাতে থাকা খাওয়ার খরচ তুলে দিতে না পারলে দাদাও আমার পাশে থাকবে না, সেটা বেশ বুঝতে পারছি। কি করব, কোথায় যাব কিছু বুঝতে না পেরে তোমার দেওয়া কার্ডটা চোখে পড়ল আর ফোনটা করে ফেললাম। আমি অত্যন্ত দুঃখিত। চুপচাপ সবটা শুনছিল অরিন্দম। হঠাৎ একটু গম্ভীর গলায় বলে উঠল, তোমার অফিসের ডিটেলস আর ওই বসের সম্বন্ধে যা জানো সবটা বলো। অরিন্দমের থমথমে মুখটা দেখে
বেশ ভয় পাচ্ছিল অনিন্দিতা, কিন্তু ভরসা করে সে যতটুকু জানে সবটা বলল। আচ্ছা অরিন্দমদা, আমার চাকরিটা কি থাকবে? মানে আমি কি করে সবটা সামলাবো কিছু বুঝতে পারছি না। গুরুগম্ভীর অরিন্দম একটু সময় নিয়ে সব দিক বিবেচনা করে বলল, যদি আত্মসম্মানের সাথে বাকি জীবনটা কাটাতে চাও তবে চাকরিটা ছাড়তে হবে। তবে সিদ্ধান্ত তোমার, আমি শুধু পথ দেখাবো। তুমি একটু বসো, কফি খাও, রিল্যাক্স করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। অনিন্দিতার তখন মনের মধ্যে আকাশ পাতাল চলছে, কোনটা ঠিক কোনটা ভুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে আসার সিদ্ধান্তটা নিয়েও তখন প্রশ্ন জাগছে নিজের কাছে। হঠাৎ অরিন্দম এসে ঘরে ঢুকলো আর বলল, তোমাকে যদি একটা জায়গায় নিয়ে যাই আর একজনের সাথে আলাপ করিয়ে দিই, তুমি যাবে আমার সাথে? না, ভয় নেই, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব আর পরিচয় করিয়ে দেব আমার স্ত্রী মৌমিতার সাথে। দেখো, তোমার অফিসিয়াল সমস্যাটা আমি সমাধান করতে পারলেও ব্যক্তিগতটা পারবো না, তাই যে সব পারে আজ তার কাছে নিয়ে যাব তোমায়। কিছুটা ইতস্তত বোধ করলেও অনিন্দিতার কাছে তখন অরিন্দমকে বিশ্বাসযোগ্য বলেই মনে হলো। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসলো, কিন্তু বাড়িতে ঢুকতে গিয়ে একটা অস্বস্তি হচ্ছিল অনিন্দিতার। তা দেখে অরিন্দম বলে উঠল, ভয় নেই, আমি মৌমির অনুমতি নিয়েই তোমাকে এনেছি। অনিন্দিতার কাছে বাড়িটিকে সাজানো গোছানো সুন্দর ছবির মতো ঝা চকচকে একটা স্বপ্নের নীড় যেমন হয় ঠিক তেমনই মনে হলো। এরপর ভিতরে প্রবেশ করে তার পরিচয় হলো অরিন্দমের স্ত্রী মৌমিতার সাথে। গায়ের রংটা একটু শ্যামলা হলেও খুব মিষ্টি আর মায়াবী একটা মুখ তার। অরিন্দম বলল, মৌমি ও অনিন্দিতা, যার কথা তোমাকে বলেছিলাম, তোমাকে তখন ফোনে কিছুটা বলেছিলাম, বাকিটা তুমি ওর মুখ থেকেই শোনো। তোমরা কথা বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বনির মা এসে চা জল খাবার দিয়ে গেল। আতিথেয়তার কোনো অভাব নেই এ বাড়িতে। মৌমি বলল, কথা তো হবেই, কিন্তু আগে একটু খাও, আর ও আসুক, তারপর না হয় কথা শুরু করব। অরিন্দম আসার পর অনিন্দিতা একে একে সব বলতে শুরু করলো। অরিন্দমের সাথে কলেজে প্রথম দেখা থেকে শুরু করে কলকাতার নতুন চাকরি, তার বিবাহিত জীবন, বিবাহ বিচ্ছেদ সবটা বলল। এ যেন আস্ত একটা সিনেমা। মুখের ভাষা তখন হারিয়েছে দুজনের। নীরবতা ভঙ্গ করে মৌমি বলল, আচ্ছা অরিন্দম, তোমার অফিসে এমন কোনো কাজ আছে যেটাও করতে পারে? অরিন্দম কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি কাল একবার অফিসে এসো, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। মৌমিতা আরও বলল, আমাদের বালিগঞ্জে একটা ফ্ল্যাট আছে আর সেটা খালি পড়ে আছে, তুমি চাইলে সেটাতে থাকতে পারো, তবে ভাড়া দিয়ে। ঘরের মধ্যে তখন অদ্ভুত এক নীরবতা। হঠাৎ কেঁদে ফেলল অনিন্দিতা আর মৌমির হাত দুটো ধরে বলল, আমাকে একটিবার তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেবে দিদি? শুনেছি পৃথিবীতে রক্তের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আর কিছু হয় না, কিন্তু আজ বুঝলাম মানবিকতার সম্পর্ক সবচেয়ে বড়। মৌমি ভালোবাসার আলতো ছোঁয়ায় তাকে শান্ত করল ঠিক মায়ের মতো। সে বলল, এতক্ষণ তুমি বললে, আমরা শুনলাম, এবার তোমার শোনার পালা। তোমার সামনে আজ বসে আছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী অরিন্দম মুখার্জি আর তার স্ত্রী মৌমিতা মুখার্জি। আর্থারাইটিস কেড়ে নিয়েছে আমার সোনার সংসার, আমার মাতৃত্ব। আজ আমি পরনির্ভরশীল। নিবারণ কাকার বনির মা, এই দুইজনকে নিয়ে আমার পৃথিবী। অরিন্দম এবার একটু রেগে গিয়ে মৌমিকে চুপ করতে বলল, কিন্তু আজ সে থামবে না, বলবে। সে বলল, জানো অনিন্দিতা, এই মানুষটা আমাকে ভালোবেসে আজ নিঃস্ব, সন্তান সুখ থেকেও বঞ্চিত। কিন্তু ভালোবাসা না, সেটার ভাড়ারে টান পড়েনি আমাদের। বিশ্বাস আর ভরসার ভিতটা খুব মজবুত হয় জানো। আমরা দুজন একে অপরের মধ্যে বাঁচি। তুমি অরিন্দমের বন্ধু, তোমার জন্য কিছু করতে পারলে ও খুশি হবে জানো। ওকে খুশি করার সুযোগটা আমি ছাড়তে পারি না। এই একটি ব্যাপারে আমি খুব স্বার্থপর। আজ তোমাদের দুজনের কাছে একটা জিনিস চাইবো, দেবে? অরিন্দম একটু হকচকিয়ে বলল, কি হচ্ছে মৌমি, এবার থামো। থামবো, কিন্তু আগে সেই গানটা শুনবো যেটা সেদিন কলেজের ফেয়ারওয়েলে অনিন্দিতা গেয়েছিল। আর অরিন্দম, আজ তোমাকেও গাইতে হবে। আরে তোমরা এত কুণ্ঠা করছো কেন? আজ আমিও তোমাদের সুরে সুর মেলাবো। আজ না হয় গান দিয়ে সেলিব্রেট করি আমরা আমাদের বন্ধুত্ব। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো।
রবীন্দ্রসঙ্গীতে বাধা পড়ল ওদের নিখাত বন্ধুত্ব। একটা খুব পুরনো প্রবাদ আছে, বন্ধুত্ব হয় সমানে সমানে, আর সেটাই হলো অরিন্দম মৌমিতা আর অনিন্দিতার মধ্যে। গড়ে উঠল একটা নিখাত বন্ধুত্ব। নতুন অফিস, নতুন ভাড়া বাড়ি, এসব সামলেও চলতে লাগলো ওদের আড্ডা, হাসি, মজা। মৌমি আর অনিন্দিতার মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল। আসলে যেখানে অভাব অভিযোগ নেই, সেখানেই আছে একটা ভালোবাসার পৃথিবী। অনেক দিন পর মৌমি একটা খোলা মনের বন্ধু পেল। অরিন্দমের অবসর সময়ের একটু অভাব ছিল। অফিসের চাপ, স্ত্রীর চিকিৎসা, তাকে সারিয়ে তোলা, এই ছিল তার জীবনের মন্ত্র। সব কিছু বেশ ঠিকঠাক চললেও বেশ কিছুদিন ধরে মৌমির শরীরটা খারাপ। ডাক্তার, টেস্ট সব চলছে, কিন্তু কিছুই কাজ হচ্ছে না। অরিন্দম আগের থেকে আরও সিরিয়াস। ইদানিং ওর অফিসের কাজেও মন বসে না। অনেকটা সময় মৌমির সাথেই কাটায়। এদিকে অনিন্দিতার উপর কাজের চাপও একটু বেশি। সেদিন রবিবার, তাই একটু বিকেল বিকেল সে বেরিয়ে পড়ল একগুচ্ছ রজনীগন্ধা ফুল নিয়ে মৌমির সাথে দেখা করতে। ওর শরীরটা খুব খারাপ, ফোনে খবরাখবর নিয়েছে। আসলে অরিন্দম প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা পছন্দ করে না। তাছাড়া ওই গুরুগম্ভীর মানুষটার চারপাশে আছে একটা অদ্ভুত শৃঙ্খল, যাকে ভাঙা যায় না, কিন্তু মৌমিতার সাথে প্রাণ খুলে কথা বলা যায়, হাসা যায়। ও রজনীগন্ধা ফুল খুব ভালোবাসে, তাই এই ছোট্ট উপহার তার দিদির জন্য। কিন্তু বাড়িতে ঢুকতে গিয়ে পাটা হঠাৎ থমকে গেল। মনে হচ্ছে আজ এ বাড়িতে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। কিন্তু কি? পায়ে পায়ে উঠে এলো ওপরে। থমথমে মুখে অরিন্দম বলল, বড্ড দেরি হয়ে গেছে, মৌমিতা এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। অ্যাম্বুলেন্স আসছে, তুমি অফিসটা দেখো, আমি ওকে নিয়ে খুব শীঘ্রই আসছি। কিছু হবে না আমার মৌমির, কিছু হবে না। অ্যাম্বুলেন্স এলো, মৌমির অসার দেহটা নিয়ে অরিন্দম চলে গেল। এদিকে অনিন্দিতা তখন খাটের উপর বসে পড়ল। হাতের ফুলগুলো কখন বাঁধন ছিঁড়ে ছড়িয়ে পড়েছে কে জানে। নিবারণ কাকা এসে জানালো, বৌদি খাট থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে। ডাক্তার বলছে এক্ষুনি অপারেশন করতে হবে। জানি না কি হবে। বৌদির কিছু হয়ে গেলে দাদাবাবুকে সামলাবো কি করে বুঝতে পারছি না। এতক্ষণ পর সবটা বুঝল অনিন্দিতা। বলল, কিছু হবে না, তোমার বৌদি ঠিক ফিরে আসবে। আমরা সবাই প্রার্থনা করব, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আর কিছুই ঠিক হলো না। পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গেছে, অপারেশন হলো, কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎ ফোনটা বেজে উঠল। অরিন্দম জানালো মৌমি নেই, সে চলে গেছে দূরে, অনেক দূরে, ওই তারার দেশে। অনিন্দিতা, তুমি একটা কাজ করো, বাজার থেকে একটু রজনীগন্ধা ফুল এনে আমাদের খাটটা একটু সাজিয়ে দাও। আমি আর কিছুক্ষণের মধ্যে মৌমিকে নিয়ে বাড়ি আসছি। ফোনটা কেটে গেল। অনিন্দিতা দেখল তার আনা রজনীগন্ধা ফুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানায়। চোখ দিয়ে তখন জলের ধারা বয়ে চলেছে। আজ এই পৃথিবীতে আবার নিজেকে অনাথ মনে হচ্ছে। কিছুক্ষণ পর বনির মায়ের ডাকে হুঁশ ফিরল অনিন্দিতার। দিদি, আর কিছুক্ষণের মধ্যেই দাদাবাবু বৌদিকে নিয়ে চলে আসবে, আমি এই ফুলগুলো পরিষ্কার করে দিই। অনিন্দিতা বাধা দিয়ে বলল, ফুলগুলো থাক, তোমার দাদাবাবু তার স্ত্রীকে ফুলের বিছানায় শোয়াবে, এমনটাই চায় সে। কথাটা শেষ হতেই কেঁদে ফেলল বনির মা। এরপর কেটে গেল আরও কয়েক ঘন্টা। হঠাৎ একটা কান্নার রোল উঠল। মৌমির অসার দেহটাকে শুইয়ে দেওয়া হলো ফুলের বিছানায়। অরিন্দম পাথরের মতো বসে আছে, চোখে এক ফোঁটা জল নেই। অনিন্দিতা এগিয়ে গিয়ে বলল, তুমি যদি অনুমতি দাও তবে দিদিকে একটু সাজিয়ে দিই। অরিন্দম বলল, তোমরা সবাই একটু বাইরে যাও, আজ আমি সাজাবো আমার মৌমিকে। দরজার বাইরে তখন বেশ ভিড় জমেছে, পাড়াপড়শি, আত্মীয় পরিজনের ভিড়। বেশ কিছুক্ষণ পরে দরজা খুলে অরিন্দম বলল, আপনারা ভিতরে এসে একটু দেখে বলুন তো ওর সাজ ঠিক আছে তো। সবাই ঘরে ঢুকে হতভম্ব। লাল টুকটুকে বেনারসি, মাথা ভর্তি এওতির চিহ্ন, পা দুটো আলতায় রাঙানো, ঠিক যেন নতুন কনে। অরিন্দম বলল, আমি তো এসব কাজ কোনোদিন করিনি, আজ প্রথমবার ওকে সাজালাম। অনিন্দিতা এগিয়ে এসে বলল, খুব সুন্দর লাগছে আমার দিদিকে। এবার তো আমাদের বেরোতে হবে অরিন্দম দা, অনেক রাত হয়ে গেছে। অরিন্দম বলল, হ্যাঁ যাব তো,
আজ থেকে 29 বছর আগে আমার ঘরে লক্ষ্মী এসেছিল, আজ সে সেজে গুজে তার নিজের বাড়ি চলে যাচ্ছে। কিন্তু আমার কথা কেন ভাবলো না ও? আসলে ভাবে জানো, ও আমার কথা খুব ভাবে। তাই তো আমাকে মুক্তি দিয়ে গেল, আর নিজেও মুক্তি পেল। অরিন্দমকে অনিন্দিতার ঠিক নর্মাল লাগছে না। খুব ভয়ে ভয়ে ওর কাঁধে হাত রেখে বলল, এবার একটু নিজেকে সামলাও, আমাদের বেরোতে হবে। মৌমিতা রওনা দিল তার শেষ যাত্রায়। একসময় দিদির দেহটা ঢুকে গেল ওই তপ্ত শলাকায়। অরিন্দম বলল, জানো অনিন্দিতা, মমির জন্য আমি আরও কিছুদিন বাঁচতে চাই। ওর কিছু অপূর্ণ ইচ্ছা আমাকে পূরণ করতে হবে, তারপর আমার ছুটি। তুমি আমার আর মমির বন্ধু হয়ে পাশে থাকবে তো? ভয় নেই, আমাকে সামলাতে হবে না তোমার। ওই কাজটা মৌমির। আরও নিজের কাছে কখনো ফাঁকি দেয় না, দূরে থেকেও আমাকে আগলে রাখবে মৌমি জীবনের শেষ দিন পর্যন্ত। তুমি শুধু আমার কর্মযজ্ঞে সামিল থেকো। আজ প্রায় 20 দিন হলো মৌমিতাদি চলে গেছে। সমাজের নিয়ম মেনে অরিন্দম সব কাজ করেছে, অফিসে জয়েন করেছে। বরাবর চুপচাপ কম কথা বলা মানুষটা আজ আরও গুরুগম্ভীর। মাঝে মাঝে মানুষটাকে বড় অচেনা লাগে অনিন্দিতার। ভালোবাসার এমন নির্দেশনার সাক্ষী থাকতে পেরে মনটা ভরে ওঠে। কত প্রাণের কথা, মনের কথা হতো দিদি আর বোনের। সেই কবে মা চলে গেছে অনিন্দিতার, বিয়েটাও টিকল না। মৌমিতাকে পেয়ে এসবের অভাব যেন মিটে গিয়েছিল। কিন্তু অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। হঠাৎ অরিন্দমদার কেবিন থেকে ডাক আসলো। উনি আজ অফিস ছুটির পর সবাইকে একসাথে ডেকেছে। ঘড়িতে তখন 5:30 মতো বাজে। অরিন্দম ঘোষণা করল, আগামী রবিবার মুখার্জি বাড়িতে আপনাদের সবার আমন্ত্রণ রইল। আমি ওয়েট করব সবার জন্য। আজ সেই রবিবার। অফিসের সবাই আজ উপস্থিত মুখার্জি বাড়িতে। ইতিমধ্যে অফিসের সবার মধ্যে বেশ গুঞ্জন চলছে ব্যাপারটা নিয়ে। কেউ কেউ আবার অনিন্দিতাকে ঘুরিয়ে ফিরিয়ে জানতে চাইছে সে কিছু জানে কি না। আসলে অরিন্দম অনিন্দিতা আর মৌমিতার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা তখন গোটা অফিস জানে। অরিন্দম নিচে নেমে এলো। হল ঘরে সবাই বসে আছে। সেখানে খুব সুন্দর করে বাঁধানো মৌমিতার একটা ছবি। বনির মা সবাইকে চা দিয়ে গেল। সবার ভিতরে চলা চাপা উত্তেজনা তখন বেরিয়ে আসার পথ খুঁজছে। নীরবতা ভঙ্গ করে অরিন্দম বলল, আমি এই মুখার্জি বাড়ি এক অনাথ আশ্রমকে দান করেছি। ভয় নেই, অফিসে আসবো, আপনাদের সাথে দেখা হবে। সবাই হৈ হৈ করে বলে উঠল, তাহলে আপনি থাকবেন কোথায়? অনিন্দিতা যে অরিন্দমের ফ্ল্যাটে থাকে সেটা সবাই জানে। আমি আপাতত বর্ধমানে আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি। আসলে ওটা আমার দাদুর বাড়ি। মৌমিতার শরীর খারাপের জন্য ওখানে ইদানিং যাতায়াত কমে গিয়েছিল। আগে ও যখন সুস্থ ছিল তখন একটা ছোট ছুটি পেলেই আমরা চলে যেতাম। আর যাওয়ার সময় মৌমিতা বাসন কোসন আরও কত কি নিয়ে যেত। আমি রেগে গিয়ে বলতাম, পারো তুমি 2 দিনের জন্য এত বোঝা বইতে। মৌমিতা হেসে বলতো, এখন না হয় 2 দিন, কিন্তু শেষ জীবনটা আমরা এখানেই কাটাবো, শহর থেকে একটু দূরে। চারিদিকে একটা সবুজ পরিবেশ, ওর খুব ভালো লাগতো। আমি বলতাম, সে যখন থাকবো তখন দেখা যাবে। কিন্তু ও বলতো, কাজ ফেলে রাখতে নেই, গুছিয়ে রাখতে হয়। ওখানের চারপাশের মানুষের সাথে ওর বেশ বন্ধুত্ব হয়েছিল। 2 দিন আগে বর্ধমানে গিয়েছিলাম। ওখানেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আগে থেকে অনেক উন্নতি হয়েছে। আমার নিবারণ কাকা অবশ্য আমাকে একা ছাড়েনি, ঠিক গেছে পিছু পিছু। মৌমিতা ওখানে অরিন্দমের জন্য একটা ছোট সংসার গুছিয়ে রেখে গেছে। নিবারণ কাকা ফেরেনি, ওখানেই রয়ে গেছে আমার অপেক্ষায়। আমি কলকাতায় যাতায়াত করব, দূরত্ব খুব বেশি না, ও আমি বেশ পারব। তাও অফিসের কিছু দায়িত্ব ভাগ করে দেব সবাইকে। আর অনিন্দিতা, তুমি যেখানে ছিলে সেখানেই থেকো। ভাড়া যেমন দিচ্ছ দিয়ে যেও, কিন্তু ওটা তোমার দিদির সম্পত্তি, সামলে রেখো। মাঝে মাঝে গিয়ে অবশ্য দেখে আসবো দিদির সম্পত্তি বোন কেমন সামলাচ্ছে। ওদিকে অনিন্দিতার 2 চোখ তখন ঝাপসা। অবশ্য ওখানে উপস্থিত অনেকের অবস্থা তখন একই রকম। অনিন্দিতা বলে উঠল, তুমি তোমার ফ্ল্যাটে শিফট করতে পারো, আমি না হয় কোনো ভাড়া বাড়িতে চলে যাব। অরিন্দম বলল,
আমি তো আমার নিজের বাড়িতেই থাকবো, শুধু জায়গাটা একটু পাল্টাবে এই যা। আর এই যে বনির মা, তুমি কাঁদছো কেন? তুমি মৌমিতার স্বপ্নের সাথে জুড়ে থাকবে। এ বাড়ি যারা নিচ্ছে তাদের সাথে তোমার ব্যাপারে কথা হয়ে গেছে আমার। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকবে, তাদের এই পৃথিবীতে কেউ নেই। তুমি তোমার ভালোবাসা দিয়ে ওদের আগলে রেখো। অফিসের সবার চোখে তখন জল। আজকের ঘটনাটা যেন অপ্রত্যাশিত সবার কাছে। অরিন্দম বলে উঠল, আরে সবাই এত সিরিয়াস কেন? আমার শুধু ঠিকানা বদলাচ্ছে। আমি আপনাদের সেই অরিন্দম মুখার্জি আছি। আমি আমার এই কর্মযজ্ঞে আপনাদের সবার সহযোগিতা চাই। এই বাড়িটা ভরে উঠুক অনেক শিশুর হাসি, কান্না, কোলাহলে। জানেন, আমার স্ত্রী মা হতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি জানি ও যদি মা হতো তাহলে বেস্ট মাদার হতো। আমি মৌমিতাকে আজ তার মাতৃত্ব উপহার দিলাম। 1-2 নয়, অনেক সন্তানের জননী হবে আমার মৌমিতা। আপনারা পাশে থাকবেন, দেখবেন এখানে থাকা প্রতিটা শিশু যেন ভালো থাকে। ওরা আমাদের সন্তান। আমি বাড়ি দিচ্ছি ঠিকই, কিন্তু এখানে আমার আসা যাওয়া থাকবে। আপনারাও আসবেন, বাচ্চাদের সাথে সময় কাটাবেন, ভালো থাকবেন সবাই। আজ সকাল থেকেই মুখার্জি বাড়িটা খুব নিস্তব্ধ। অরিন্দম মুখার্জি তার পৈতৃক ভিটা ছেড়ে চলে যাবে। বাড়িটা যে আশ্রমকে দান করা হয়েছে, তারা এসেছেন সব কিছু বুঝে নিতে। আইনি কাজকর্ম কিছুটা হলেও কিছুটা বাকি আছে, কিন্তু তাতে কারোর অসুবিধা হবে না। খুব প্রয়োজনীয় জিনিস বাদে প্রায় সব রয়ে গেল। আশ্রমের ম্যানেজার বিকাশবাবু বললেন, আপনি তো সব জিনিসই রেখে যাচ্ছেন, আপনাকে তো আবার সব নতুন করে করতে হবে। ঠিক আছে, আপনার নতুন ঠিকানায় আমরা সব পাঠিয়ে দেব। অরিন্দম বলল, না না, এসব আমার আর লাগবে না। আমার যেটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। কিছু জিনিস অবশ্য আছে ওই রুমটাতে, আমি ওখানে একটা তালা দিয়ে গেলাম, পরে এসে নিয়ে যাব আর ঘরটা খালি করে দেব। আপনি চাইলে ওই ঘরের একটা চাবি রাখতে পারেন। বিকাশবাবু অত্যন্ত লজ্জিত হলেন আর বললেন, যার মন এত বড় তার কাছে একটা ঘর খুব ছোট। আপনার জিনিস আপনি সময় মতো নেবেন, আমাদের কোনো অসুবিধা নেই। যদি অভয় দেন তবে একটা অনুরোধ আছে, এই ঘরে আপনার স্ত্রীর যে ফটোটা আছে সেটা থাক। আসলে এখানে যে বাচ্চারা থাকবে ওদের তো মা নেই, তাই আজ থেকে আপনার স্ত্রী হবে ওদের মা। এই ছবিটার মধ্যে ওরা খুঁজে পাবে ওদের মাকে। কাল অরিন্দম চলে যাচ্ছে বর্ধমানে। কলকাতার অফিসটুকু বাদ দিয়ে এই শহরের সঙ্গে ছিন্ন হচ্ছে তার সম্পর্ক। হঠাৎ কলিং বেলটা বাজল। অনিন্দিতা দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে অরিন্দম। অরিন্দম কোনো ভনিতা না করে সোজা ফ্ল্যাটে ঢোকে। ওর হাতে দুটো বড় বড় ট্রলি ব্যাগ। আগে একটু চা খাওয়াও তো, আর খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। অনিন্দিতার তখন তরহরি কম্প অবস্থা। সে দৌড়ে কিচেনে গিয়ে বাটার টোস্ট, অমলেট, চা এসব তৈরি করতে লাগে। কিছুক্ষণ পর ঘরে এসে দেখে অরিন্দম ওর ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছে। খাবার দেখে আর দেরি না করে সোজা খেতে বসে যায়। দেখে বোঝা যাচ্ছিল খিদেটা বেশ ভালোই ছিল। আজ এই দেবতুল্য অন্নদাতার জন্য এইটুকু করতে পেরে নিজেকে সার্থক মনে হচ্ছে অনিন্দিতার। অরিন্দম বলল, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে, তাই আসলাম। জানো, আমার মৌমির ছিল জহরির চোখ। সে ঠিক লোককেই তার সাধের ফ্ল্যাটের দায়িত্ব দিয়ে গেছে। তুমি ঠিক ওর মতো সুন্দর করে সবটুকু গুছিয়ে রেখেছ। আসল কথায় আসি, ওই দুটো ট্রলি ব্যাগে মৌমির শাড়ি, জামা কাপড় আরও নানা জিনিস আছে। তুমি দেখলেই সব বুঝতে পারবে। আসলে আমি তো এসব ঠিক বুঝি না। না না, আমি তোমাকে ওর ব্যবহৃত জিনিস নিতে বলবো না। তুমি এগুলো কোনো এনজিও সংস্থাকে দিয়ে দিও। এই দায়িত্বটা আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দিতে পারবো না। এবার অনিন্দিতা নিজেকে ধরে রাখতে পারল না, হাউ হাউ করে কেঁদে ফেলল। অরিন্দম বলল, আর কেঁদো না, নিজেকে শক্ত করো ঠিক আমার মতো। সামনে অনেক কাজ, কিন্তু সময় কম। আচ্ছা অনিন্দিতা, আজ সেই গানটা শোনাও না, যেটা আমরা 3 জন একসাথে গেয়েছিলাম। আজ আমিও তোমার সাথে গলা মেলাবো। দুজনে একসাথে গেয়ে উঠল, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। গাইতে গাইতে দুজনেরই চোখ ঝাপসা। অনিন্দিতা নিজেকে সামলে নিয়ে বলল, তুমি যখন খুশি এখানে আসবে, এটা তোমাদের বাড়ি। অরিন্দম বলল, আসবো, ঠিক আসবো।
কাল চলে যাচ্ছি, পারলে একবার এসো বাড়িতে। জানো, বর্ধমানে আমার বাড়ির পাশে আমাদের এক টুকরো জমি আছে। ইচ্ছে আছে ভবিষ্যতে ওখানে একটা স্কুল বানাবো, ছোট ছোট বাচ্চাদের পড়াবো, ওদের মানুষ করব। তুমি একটু দেখো বনির মাও যেন ও বাড়িতে সসম্মানে থাকতে পারে। আজ আসি, অনেক রাত হয়ে গেল, গিয়ে আবার একটু গোছগাছ করতে হবে। অনিন্দিতা বলল, আজ রাতে এখানে খেয়ে যাও, একটু বসো, আমি চটপট সব করে ফেলছি। অরিন্দম বলল, আজ না, অন্য কোনো দিন ঠিক খাবো, আর আজ পেটটা বেশ ভর্তি। এরপর অফিস বর্ধমান থেকে তো চলবে, খিদেও পাবে, তখন কবজি ডুবিয়ে খাবো। আসি, কাল মুখার্জি বাড়িতে দেখা হবে। অরিন্দম চলে গেল। দরজাটা বন্ধ করে নিজের বিছানায় ধপ করে বসে পড়ল অনিন্দিতা। আজ ওর সব মনে পড়ছে, সেই কলেজের ফেয়ারওয়েল থেকে শুরু করে আজকের বাটার টোস্ট, সবটা। জীবনটা যেন একটা পূর্ণবৃত্ত, যেখানে শুরু হয়েছিল আবার সেখানেই ফিরে আসা। হঠাৎ ট্রলি দুটোতে চোখ পড়ল, খুলে দেখল অনেক শাড়ি, জামাকাপড়, কসমেটিক্স ইত্যাদি। একটা মেয়ের কাছে এই সবগুলো খুব লোভনীয়, কিন্তু না, আজ কোনো লোভ লালসা আর স্পর্শ করে না অনিন্দিতাকে। ওই দুই স্বামী স্ত্রী ওকে শিখিয়ে দিয়েছে ভালোবাসার প্রকৃত অর্থ। সত্যিকারের প্রেম শুধু দিতে জানে, নিতে জানে না। এই শাড়িগুলোর মধ্যে রয়েছে মৌমিতাদির গায়ের গন্ধ, অরিন্দম তার নিখাত ভালোবাসা। আজ হয়তো ওরা বিচ্ছিন্ন, কিন্তু মন বলে ওদের দেখা হবে, কথা হবে, হয়তো এই জন্মে নয়, অন্য কোনোখানে নতুন জন্মে। ভালো থাক ওরা। অনিন্দিতা সাক্ষী থাকলো ওদের ভালোবাসার। আজ অফিসে একটু কাজের চাপ আছে। অরিন্দম আজ অফিসে আসেনি। এখানে সবার মনটাই খারাপ। এমন একটা মানুষকে কি ভালো না বেশে পারা যায়? অনিন্দিতা একটু ম্যানেজ করে আগেই বেরিয়ে গেল অফিস থেকে। আজ এখানের সব স্টাফরাই যাবে তাদের প্রিয় বসকে বিদায় জানাতে। অনিন্দিতা বেরিয়ে অনেক খাবার দাবার কিনল অরিন্দমের জন্য। মুখার্জি বাড়িতে তখন অনিন্দিতা আর বনির মা রান্নাঘরে খাবার প্যাক করছে। আসার পর থেকে অরিন্দমের সাথে দেখা হয়নি। হঠাৎ বনির মা বলল, এবার আমার বেশ চিন্তা হচ্ছে জানো দিদি। কিন্তু কেন? আসলে দাদাবাবু আজ সারাদিন উপরের ঘরে, মাঝে এসে একটু খেয়ে গেছে, কাউকে ওখানে যেতে দিচ্ছে না। তুমি কি একবার যাবে? দেখবে, আমার যে বেশ ভয় করছে। কিছুটা দোটানায় ভয়ে ভয়ে দরজায় ধাক্কা দিল অনিন্দিতা। দরজা খোলাই ছিল, ঘরে একটা ডিম লাইট জ্বলছে, ভেতরে কোনো সারা শব্দ নেই। ভয়ে পা দুটো যেন জড়িয়ে আসছে অনিন্দিতার। হালকা আলোয় দেখা যাচ্ছে অরিন্দম মুখটা নিচু করে বসে কি যেন একটা দেখছে। ভয়ে ভয়ে কাঁধে হাত রাখল অনিন্দিতা। কে? বলে সম্বিত ফিরল অরিন্দমের। ও তুমি? লাইটটা জ্বালাও। আর কটা বাজে বলো তো? লাইট জ্বলল, খাটের উপর রাখা ওদের একটা ছবি। অরিন্দমের চোখ দুটো জলে ভেজা। ও বলল, অনেকক্ষণ বসে আছি জানো মমির সাথে। আসলে এতগুলো বছরের স্মৃতি আজ এক লহমায় বাঁধার চেষ্টা করছি, কিন্তু পারছি না। সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। দেখো তো ঘরটা কেমন লাগছে। সারা ঘর জুড়ে বাচ্চাদের কত খেলনা, পুতুল, আরও কত কি। অনিন্দিতা অবাক হয়ে বলল, এ কি করেছো তুমি? কেন, ভুল করলাম? আসলে এখানে যারা থাকবে তারা তো জানে না কে তাদের আসল বাবা মা, কি অপরাধে তারা পরিত্যক্ত। ওদের আনন্দে রাখার জন্য এটুকু কি করতে পারি না? অনিন্দিতা বলল, তুমি পারো, তুমি সব পারো। তুমি নিজেকে বাদ দিয়ে সারা পৃথিবীকে ভালো রাখতেও পারো। একবার নিজেকে ভালো রাখার চেষ্টা করো, আমার এটুকু অনুরোধ রাখো। অরিন্দম বলল, রাখবো, নিজেকে ভালো রাখবো বলেই তো চলে যাচ্ছি। দেখবে, আমি মমির স্মৃতি নিয়ে খুব ভালো থাকবো। তুমিও ভালো থেকো, সুরের সাধনা চালিয়ে যেও। আসবো মাঝে মাঝে তোমার বাড়িতে, এসে গান শুনবো, গান গাইবো, আর তোমার হাতে রান্না খাবো। ওটা ডিউ আছে কিন্তু। চলো এবার নিচে যাই, আশ্রমের লোকজন আসবে, ওদের সব বুঝিয়ে দিতে হবে। অনিন্দিতা বলল, একটা অনুমতি চাই তোমার কাছে, দেবে? অরিন্দম বলল, যদি সাধ্যের মধ্যে হয় অবশ্যই দেব। আমি একটিবার তোমায় প্রণাম করতে চাই। আসলে ঈশ্বর দর্শন করিনি কখনো, কিন্তু তুমি আমার জীবন্ত ঈশ্বর। আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো করে ভাবতে পারি, তোমার মতো মানুষকে ভালোবাসতে পারি। অরিন্দম বলল, পারবে, নিশ্চয়ই পারবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেভিছে ঈশ্বর। আসি অনিন্দিতা। বলে মৌমির কিছু ফটো তাড়াতাড়ি ব্যাগে ভরে নিল অরিন্দম। গড় গড় করে নিচে নেমে গেল অরিন্দম। এদিকে অনেক রকম খাবার প্যাক করে নিচে ওয়েট করছে বনির মা। অরিন্দম তো দেখে অবাক,
এ কি করেছো? আর আমি তো আবার সোমবার থেকে অফিসে যাতায়াত করব, তাহলে এত খাবো কখন? কিন্তু কে কার কথা শোনে। বনির মা বলল, আমি সব গাড়িতে গুছিয়ে তুলে দিচ্ছি, নিবারণ সব গুছিয়ে রাখবে, তোমাকে ভাবতে হবে না। তুমি সাবধানে যাবে, পৌঁছে ফোন করবে, আর আমার সাথে প্রতি সপ্তাহে দেখা করবে। অরিন্দম মুচকি হেসে সম্মতি জানালো, আরও বলল, এ বাড়িতে তুমি থাকবে, বাচ্চাদের দেখাশোনা করবে, ওরা অবশ্য তোমাকে সব বুঝিয়ে দেবে। কোনো অসুবিধা হলে আমাকে বা অনিন্দিতাকে জানাবে। আর সুদূর ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, আমার বর্ধমানের বাড়ির দরজা খোলা রইল। কথা শেষ হতেই আশ্রম কর্তৃপক্ষ বিকাশবাবু চলে আসলেন। অফিসের স্টাফরাও ততক্ষণে চলে এসেছে। অরিন্দম বিকাশবাবুকে বললেন, ওপরের ঘরটা খেলনা পুতুল সব দিয়ে সাজিয়ে দিয়েছি। সামনের সপ্তাহে বাচ্চারা এসে গেলে আমি ওদের জন্য কিছু জামাকাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যাব। বিকাশবাবু অরিন্দমের হাত দুটো ধরে বললেন, আপনি এই বাড়িটা দিয়ে অনেক শিশুকে নিরাশ্রয় হতে বাঁচিয়েছেন। আপনার যখন ইচ্ছা এখানে আসবেন, ওদের সাথে দেখা করবেন, আমি সবাইকে বলে রাখব। অরিন্দম বলল, ও বনির মা, ওকে দেখবেন, ওর যেন কোনো অসুবিধা না হয়। দেখব, যতদিন এই বিকাশ আছে আপনার কথার অন্যথা হবে না। ওদিকে অফিসের সব স্টাফদের তখন চোখে জল। অরিন্দম বলল, বিকাশবাবু, এরা আমার সহকর্মী, আমার পরিবার। আরও অনিন্দিতা আমার আর মৌমিতার বেস্ট ফ্রেন্ড। আপনার যে কোনো সমস্যায় আপনি ওদের পাবেন, আর আমি তো আছি। সো বাই এভরিবডি, সবাই খুব ভালো থাকবেন। সোমবার অফিসে দেখা হবে। অরিন্দমকে সি অফ করতে বোধহয় তখন গোটা পাড়া এসে হাজির। গাড়িটা খাবার দাবার দরকারি জিনিসে এমন ভর্তি যে বসার জায়গা হচ্ছে না। অরিন্দম গাড়ি স্টার্ট করল। সবাই একসাথে ছলছল চোখে বিদায় জানালো। গাড়িটা আস্তে আস্তে বড় রাস্তায় চলে গেল, আর দেখা গেল না। সবাই যে যার বাড়ি চলে গেল। অনিন্দিতাও ফিরে এসেছে, কিন্তু আজ ওর এত একা লাগছে কেন? ও তো এ বাড়িতে একলাই থাকতো। অরিন্দম বাড়ি পৌঁছে সংবাদ দিল। অনিন্দিতা মনে মনে বলল, ভালো থেকো অরিন্দম দা। যেখানে শেষ জীবনটা তোমরা একসাথে কাটাতে চেয়েছিলে, সেখানে তুমি আজ একা। জানি এ কষ্টের ভাগ হবে না, তবু বলবো, তোমাদের সব স্বপ্ন পূরণ হোক। অনেক কাজ বাকি আছে তোমার। যদি কখনো তোমার কর্মযোগে নিজেকে সামিল করতে পারি, তবে ধন্য হবে আমার এই মানব জীবন। তোমার ডাকের প্রতীক্ষায় থাকব। গল্পটি যদি ভালো লাগে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।